চ্যাপ্টার ২১ ফিউনারেল। সেন্ট সেলিনা ক্যাথেড্রালের মাটির নিচে চ্যানিস গেটের বাইরের পাহারাদারদের ঘরে লিওনার্ড মিচেল বসেছিল। চেয়ারে হেলান দিয়ে সে টেবিলের ওপর পা তুলে দিয়েছিল। তার চোখ দুটো একদম স্থির, কোনো দিকেই যেন কোনো মনোযোগ নেই। যদিও তাকে তুকতাক বা রিচুয়ালের জাদু দিয়ে সারিয়ে তোলা হয়েছিল, তবুও তাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন এক কঠিন অসুখ থেকে সে কোনো মতে বেঁচে ফিরেছে, কিন্তু শরীরের ধকল এখনও কাটেনি। এই মুহূর্তে হোলি ক্যাথেড্রাল থেকে আসা শক্তিশালী বিয়ান্ডার্সরা চাইনিজ গেটের ভেতর আবার নতুন করে সিল করার কাজ করছিল। সেন্ট সেলিনার ছাই হারিয়ে যাওয়ার পর থেকেই সেখানে অস্থিরতা তৈরি হয়েছিল। সিল করার পদ্ধতি নিয়ে তাদের মাঝে মতবিরোধ চলছিল। কেউ কেউ চাইছিল নতুন কোনো পবিত্র বস্তু দিয়ে শক্তির শূন্যতা পূরণ করতে, আবার অন্যরা মনে করছিল এত ঝামেলার কোনো দরকার নেই। আসলে চার্চ অফ এভারনাইটের কাছে পবিত্র বস্তুগুলো খুব দুর্লভ আর অনেক দামি ছিল। তারা প্রস্তাব করল যে টিঙ্গেন শহরে নাইথক্সদের উপস্থিতি কমিয়ে ফেলা হোক, আর যেসব প্রত্নবস্তু বিপজ্জনক বা সিল করা কঠিন সেগুলোকে ব্যাকলুন্ডের ডায়োসিসের হেডকোয়ার্টার ক্যাথেড্রাল অফ সেরেনিটিতে পাঠিয়ে দেওয়া হোক। এখানে শুধু সেই প্রত্নবস্তুগুলোই রাখা হবে যেগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায়। তারা ওপর মহলের একটা মিটিং ডাকার জন্য টেলিগ্রাম পাঠানোর কথা ভাবছিল, যাতে আর্চবিশপ আর উচ্চপদস্থ ডিকনোরা মিলে এই বিষয়ে একটা ভোট দিতে পারেন। লিওনার্ড এই তর্কের ব্যাপারে একদমই উৎসাহী ছিল না। তার মনে হচ্ছিল সে যেন একটা জ্যান্ত লাশ হয়ে গেছে। তার মনে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না, কোনো উত্তেজনাও ছিল না। সে এক অদ্ভুত রকমের অসারতায় ডুবে গিয়েছিল। সে কারো সামনে যেতে চাইছিল না, শুধু চেয়েছিল একটা কোণায় একা একা বসে থাকতে। মাঝে মাঝে সে শুধু একটা ব্যাপার ভেবে অবাক হচ্ছিল। সে ভাবছিল কেন সেই খুনি শুধু ক্লাইন মোরেত্তির বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো নিয়ে গেল, আর কেন ক্যাপ্টেন ডান স্মিথের বৈশিষ্ট্যগুলো ওভাবেই ফেলে রেখে গেল। ঠক ঠক ঠক। বারান্দায় কারো পায়ের শব্দ শোনা গেল। শিকাট্রন পাহারাদারদের ঘরের দরজায় এসে দাঁড়াল, তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। ক্লাইন আর বাকিরা যখন মেগোসকে আক্রমণ করছিল আর টিঙ্গেন শহরকে বাঁচানোর চেষ্টা করছিল, শিকা তখন চ্যানিস গেটের ভেতর রক্ষকদের নিয়ে কিছু সিল করা প্রত্নবস্তুর সাথে যুদ্ধ করছিল। ঠিক সময় ম্যান্ডেটেড পানিশার্স আর মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যরা না পৌঁছালে হয়তো তাকেও প্রাণ দিতে হতো। এমনকি হোলি ক্যাথেড্রাল থেকেও পরে সাহায্য এসেছিল, কিন্তু এত কিছুর পরেও বৃদ্ধ রক্ষক শেষ রক্ষা করতে পারলেন না। নিজের দায়িত্ব পালন করতে গিয়েই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। শিকাট্রন বলল, লিওনার্ড, আমি ক্যাপ্টেনের অফিসে একটা টেলিগ্রাম পেয়েছি। এটা হোলি ক্যাথেড্রাল থেকে পাঠানো হয়েছিল, তবে এটা এনক্রিপ্ট করা ছিল না। লিওনার্ডের সবুজ চোখ দুটো একটু নড়ে উঠল, তার মধ্যে যেন জীবনের একটু আভাস দেখা গেল। তার অস্পষ্টভাবে মনে পড়ল যুদ্ধের আগে সে নতুন একটা টেলিগ্রাম আসার শব্দ শুনেছিল, কিন্তু তখন যুদ্ধ শুরু হতে যাচ্ছিল, তাই ক্লাইন বা সে কারোই ওদিকে মনোযোগ দেওয়ার সময় ছিল না। কি লেখা আছে ওতে? লিওনার্ড নিজের গলার স্বর শুনে নিজেই অবাক হল। তার গলা খুব কর্কশ শোনাল। সাদা চুল আর কালো চোখের শিকাট্রন দ্বিধাহীনভাবে উত্তর দিল, ইনসে জ্যাঙ্গুইল থেকে সাবধান। সিল করা প্রত্নবস্তু 008 থেকে সাবধান। লিওনার্ড নিচু স্বরে বিড়বিড় করতে লাগল। সে তার স্মৃতি হাতড়ে দেখছিল। ইনসে জ্যাঙ্গুইল, সেই আর্চবিশপ যে চার্চের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই গেটকিপার যে নিজের উন্নতি করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। সিল করা প্রত্নবস্তু 008, যেটা দেখতে খুব সাধারণ একটা কলমের মতো। হঠাৎ সে মাথাটা একপাশে কাত করল। তার চোখগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। তার শরীরের অবশ ভাব আর বিষণ্ণতা নিমেষেই উধাও হয়ে গেল। তাহলে এই ব্যাপার। লিওনার্ড তার পা নামিয়ে ঝটপট উঠে দাঁড়াল। তার সবুজ চোখে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে শিকাট্রনের দিকে তাকিয়ে বলল, আমি রেড গ্লাভসে যোগ দেওয়ার জন্য আবেদন করব। রেড গ্লাভস হল নাইথক্সদের একটা বিশেষ এলিট বাহিনী। সাধারণত নাইথক্সরা নির্দিষ্ট এলাকাতেই কাজ করে। অনুমতি ছাড়া অন্য এলাকায় কোনো অপরাধী ধরতে যেতে পারে না। এই সুযোগে অনেক অপরাধী এক অপরাধ করার পর এলাকা বদলে ফেলে, যা নাইথক্সদের জন্য খুব ঝামেলার হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানের জন্যই চার্চ অফ এভারনাইট এই রেড গ্লাভস বাহিনী তৈরি করেছে। তারা খুব বাছাই করা দক্ষ সদস্য, এমনকি কারো কারো কাছে কিছু পবিত্র বস্তুও থাকে। তাদের কাজ হল বিপদে পড়া নাইথক্স টিমকে সাহায্য করা আর যে কোনো জায়গায় অপরাধীদের ধাওয়া করে ধরা। অনেকে তাদের শিকারী বা শিকারী কুকুর বলেও ডাকে। শিকাট্রন কিছুটা চিন্তিত হয়ে আর অবাক হয়ে বলল, রেড গ্লাভস? কিন্তু ওখানে যোগ দেওয়ার সর্বনিম্ন যোগ্যতা তো সিকোয়েন্স 7। তাছাড়া রেড গ্লাভসদের কাজ সাধারণ নাইথক্সদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। লিওনার্ড একটা শীতল হাসি দিল। আমি খুব জলদি পরবর্তী ধাপে চলে যাব। তার চোখের চাউনি বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে নিজের মনে বলল, আমি প্রতিশোধ চাই। ইনসে জ্যাঙ্গুইল, তোমাকে অন্তত সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে হবে যেদিন আমি শক্তিশালী হয়ে তোমার সামনে দাঁড়াব। শিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। সে হয়তো লিওনার্ডের মনের কথা বুঝতে পেরেছিল। আমাদের টিমের অর্ধেকই এখন নতুন মুখ হবে। পুরো নাইথক্স টিম এভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না।
লিওনার্ডের মুখটা অন্ধকার হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, লাশগুলো কি তৈরি? শিকা হালকা মাথা নাড়াল। হ্যাঁ। লিওনার্ড হঠাৎ দরজার দিকে পা বাড়াল। সে যাওয়ার সময় বলল, আমি ওদের পরিবারকে খবর দিতে যাচ্ছি। যে পরিস্থিতির মুখোমুখি হতে সে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, সেটার দায়িত্বই সে নিজের কাঁধে তুলে নিল। সে একাই এটা করবে। 2 ড্যাফোডিল স্ট্রিটের বাড়িতে মেলিসা সোফায় বসে তার হাতের 3টে থিয়েটারের টিকিট দেখছিল। সে টিকিটের লেখা, তারিখ আর সিট নম্বরগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। বেনসন তার পাশেই বসেছিল। সে মুচকি হেসে তার বোনের কাণ্ড দেখছিল। তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখাচ্ছিল। হঠাৎ কলিং বেলের শব্দ শোনা গেল। ডিং ডং, ডিং ডং। মেলিসা দেখল তাদের কাজের মেয়েবেলা কাজে ব্যস্ত। সে নিজেই টিকিটগুলো হাতে নিয়ে কৌতূহল নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। মেলিসার কালো চুলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছিল। তার মুখটা এখন আর আগের মতো শুকনো নেই। তার চামড়ায় এখন একটা সতেজ আভা দেখা যায়, আর তার বাদামি চোখ দুটো এখন প্রাণশক্তিতে ভরপুর। দরজার হাতল ঘুরিয়ে দরজা খুলতেই মেলিসা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে এই লোকটিকে চেনে না। দরজায় কালো চুল আর সবুজ চোখের এক যুবক দাঁড়িয়েছিল। যুবকটি দেখতে বেশ সুন্দর হলেও তার মুখটা খুব ফ্যাকাশে দেখাচ্ছিল, আর তার চোখের গভীরে যেন এক গভীর দুঃখ লুকিয়েছিল। মেলিসা কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? লিওনার্ড তার সাদা শার্টের ওপর একটা কালো ফর্মাল কোট পরে এসেছিল। সে খুব নিচু আর ভাঙা গলায় বলল, আমি তোমার ভাই ক্লাইনের সহকর্মী। মেলিসার বুকটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে অবচেতনভাবেই লিওনার্ডের পেছনে উঁকি দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। এক অদ্ভুত কাঁপা কাঁপা গলায় সে জিজ্ঞেস করল, ক্লাইন কোথায়? লিওনার্ড এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমি খুবই দুঃখিত। তোমার ভাই ক্লাইন অন্য মানুষদের জীবন বাঁচাতে গিয়ে এক ভয়ঙ্কর অপরাধীর হাতে মারা গেছে। সে একজন বীর, সত্যিকারের একজন বীর। মেলিসার চোখ দুটো ধীরে ধীরে বড় হয়ে গেল। তার পুরো শরীরটা যেন অজানা আশঙ্কায় কাঁপতে শুরু করল। তার হাত থেকে টিকিট 3টে অবহেলায় নিচে পড়ে গেল। মেঝেতে পড়ে থাকা টিকিটের নামটা স্পষ্ট দেখা যাচ্ছিল, দ্য রিটার্ন অব দ্য কাউন্ট। মোরেত্তি পরিবারের ড্রয়িং রুমে বসে লিওনার্ড সরাসরি মেলিসা আর বেনসনের দিকে তাকাতে পারছিল না। কিন্তু তাদের এই অবস্থা দেখে তার নিজের মনের ভেতরেই তোলপাড় চলছিল। সেই প্রাণবন্ত মেয়েটার চোখ দুটো এখন বড় বড় হয়ে আছে। সে কোনো কথা বলছে না, তার দৃষ্টি একদম স্থির। তার এই নিস্তব্ধতা তাকে যেন একটা কাঠের পুতুলের মতো বানিয়ে দিয়েছে। আর বেনসন, যাকে দেখতে অনেকটা ক্লাইনের মতোই, সে স্বাভাবিকভাবে বসার চেষ্টা করছিল, কিন্তু মাঝে মাঝেই সে যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিল। সে খুব ধীর গলায় কথা বলছিল। লিওনার্ড চারদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ঘটনাটা ঠিক এইভাবেই ঘটেছে। আমি খুবই দুঃখিত যে আমি সময়মতো এটা থামাতে পারিনি। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি, পুলিশ বিভাগ আর যাদের সে সাহায্য করেছিল, তারা সবাই মিলে প্রায় ৬,০০০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হঠাৎ বেনসন তার কথা মাঝপথে থামিয়ে দিল। খুবই ভাঙা গলায় সে জিজ্ঞেস করল, ওর লাশটা কোথায়? আমি জানতে চাইছি ক্লাইনের লাশটা কোথায়। সে তার ঠোঁট কামড়ে ধরে থামল। আমরা ওকে কখন দেখতে পাব? লিওনার্ড তার নিজের কষ্ট লুকাতে না পেরে উত্তর দিল, কোম্পানিতে আছে। তোমরা এখনই ওকে দেখতে পারো। ঠিক আছে। বেনসন খুব কষ্ট করে তার শক্ত হয়ে যাওয়া ঠোঁট নাড়াল। আমি আগে একটু বাথরুম থেকে আসছি। লিওনার্ডের উত্তরের অপেক্ষা না করেই সে দ্রুত বাথরুমে গিয়ে দরজাটা সজোরে বন্ধ করে দিল। সে বেসিনের সামনে দাঁড়িয়ে কলের জল ছেড়ে দিল। সে নিচু হয়ে বারবার তার মুখে জলের ঝাপটা দিতে লাগল। হঠাৎ তার হাতগুলো থেমে গেল। অনেকক্ষণ সে ওভাবেই নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকল। বাথরুমে শুধু কলের জলের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। কয়েক মিনিট পর বেনসন তার মাথা তুলল আর আয়নার দিকে তাকাল। সে দেখল তার পুরো মুখ জলে ভেজা, আর তার চোখের লাল ভাবটা এখন আর কোনোভাবেই লুকিয়ে রাখা সম্ভব না। কয়েকদিন পর রাফায়েল গোরস্থানের এক কোণায় ডান স্মিথের শেষকৃত্য শেষ হওয়ার পর সবাই এক নতুন কবরের সামনে জড়ো হল। কবরের ওপরের নামফলকে ক্লাইনের একটা সাদা কালো ছবি ছিল। ছবিতে তাকে দেখে বেশ পণ্ডিত বা শিক্ষিত মানুষের মতো মনে হচ্ছিল। মেলিসা কবরের সামনে দাঁড়িয়েছিল, তার চোখ দুটো যেন প্রাণহীন। তার পাশেই এলিজাবেথ দাঁড়িয়ে অনবরত চোখের জল মুছছিল। লিওনার্ড, বেনসন, ফ্রাই আর ব্রেডট কফিনটা কাঁধে নিয়ে ধীর পায়ে হেঁটে আসল। তারা কফিনটা কবরের গর্তে নামিয়ে দিল। যাজক যখন তার ধর্মীয় কথা আর সবার প্রার্থনা শেষ করলেন, তখন কবরে মাটি দেওয়া শুরু হল। একটু একটু করে কালো কফিনটা মাটির নিচে ঢাকা পড়ে গেল। এই সময় মেলিসা হাঁটু গেড়ে নিচে বসল। সে তার ভাইয়ের লাশের সাথে পাওয়া সেই তামার বাঁশিটা মাটির গর্তে ফেলে দিল। লিওনার্ড পাশ থেকে এই দৃশ্য দেখে বুক ফেটে যাচ্ছিল। তবে সে এই মেয়েটার মনের শক্তি দেখে অবাক হল।
সে জানত যে এই দুঃসংবাদ শোনার পর থেকে মেলিসা একবারের জন্যও কাঁদেনি। সে শুধু খুব শান্ত আর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কবরটা ভরাট করে ওপরে একটা পাথরের ফলক বসিয়ে দেওয়া হল। লিওনার্ড শেষবারের মতো ক্লাইনের কবরে সেই ফলকের দিকে তাকাল। সেখানে 3টে লাইন লেখা ছিল, সেরা বড় ভাই, সেরা ছোট ভাই, সেরা সহকর্মী। বিষণ্ণ এক পরিবেশের মধ্য দিয়ে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সদস্যরা ধীরে ধীরে চলে গেল। সেলেনা আর এলিজাবেথও তাদের পরিবারের চাপে সেখান থেকে বিদায় নিল। সেখানে শুধু বেনসন আর মেলিসা বাকি রয়ে গেল। বেনসনকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ঘুমায়নি। সে বলল, আমি একটা ভাড়ার গাড়ি দেখে আসছি। মেলিসা শুধু মাথা নাড়ল, ঠিক আছে। তার ভাই চলে যাওয়ার পর সে আবার সেই কবরের পাথরটার দিকে তাকাল। সে ওখানে উবু হয়ে বসে নিজের 2 হাতের মাঝে মুখ লুকাল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর মেলিসা হঠাৎ গালি দিয়ে উঠল, বোকা একটা। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করল। তার চোখের জল যেন কোনোভাবেই থামছিল না। রাত নামল রাফায়েল গোরস্থানে। তামাটে রঙের আজিক হাতে এক তোড়া সাদা ফুল নিয়ে ক্লাইনের কবরের সামনে এসে দাঁড়াল। সে অনেকক্ষণ কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকল। শেষ পর্যন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজের মনেই বিড়বিড় করে বলল, আমি দুঃখিত, আমি 10 মিনিট দেরি করে ফেলেছি। তবে আমার মনে হয় আমি জানি এটা কে করেছে। সে নিচু হয়ে ফুলগুলো কবরের ওপর রাখল আর তারপর গোরস্থান ছেড়ে চলে যাওয়ার জন্য ঘুরল। সে টিঙ্গেন শহরও ছেড়ে চলে গেল, কিন্তু ক্লাইনের কবরে রাখা সেই তামার বাঁশিটা সে নিয়ে গেল না। রক্তবর্ণ চাঁদের আলোয় পুরো গোরস্থান এখন শান্ত আর নিঝুম। হঠাৎ কবরের ওপরের সেই পাথরের স্ল্যাবটা উল্টে গেল। মাটির নিচ থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে আসল। একটা হাত বের হয়ে এসেছে। হুস! কবরের পাথরটা একপাশে ছিটকে পড়ল। কফিনের ঢাকনাটা সজোরে খুলে গেল। ক্লাইন কফিনের ভেতর উঠে বসল আর হতভম্ব হয়ে চারদিকে তাকাতে লাগল। তার স্মৃতিগুলো যেন সেই চকচকে চামড়ার বুট আর সেন্ট সেলিনার ছাইয়ের পাত্রটা আঁকড়ে ধরা হাতের দৃশ্যে আটকে আছে। এরপরের সবকিছু তার কাছে এক নিশ্ছিদ্র ঘুমের মতো মনে হচ্ছিল। ক্লাইন অবচেতনভাবে নিচের দিকে তাকিয়ে তার শার্টের বোতাম খুলল। সে তার বুকের বাম দিকে তাকাল। সে দেখল তার সেই ভয়ঙ্কর ক্ষত আর হারিয়ে যাওয়া হৃৎপিণ্ডটা নিজে নিজেই জুড়ে যাচ্ছে, ঠিক যেমন সেই আয়নার সামনে তার কপালে বুলেটের ক্ষতটা সেরে গিয়েছিল। একটাই শুধু পার্থক্য, এবার এই সেরে ওঠার প্রক্রিয়াটা অনেক ধীর আর অনেক বেশি কষ্টদায়ক।